আরিফ হঠাৎ করে মুস্কানের দিকে তাকালো, কিছুক্ষণ মনে মনে কিছু ভাবলো, অতঃপর হেসে উঠে বলল, বেশ, আমি আপনার কথা রাখবো। আজ রাতেই আমরা এক হব। আরিফের কথার শীতল বহয়ে ঢেউয়ে দেয় মুস্কানকে। সাথে সাথে ভীষণ লজ্জাও অনুভব করে সে। লজ্জায় মুখ নামিয়ে নেয়। আরিফ মুস্কানের দিকে তাকিয়ে মৃদু হাসে। আজ রাতে খুব সুন্দরভাবে নিজেদের সাজিয়ে রেখেছে মুস্কান। আজ যে তার জীবনের সব থেকে বিশেষ রাত হতে চলেছে। আজ যে তার জীবনের দ্বিতীয় বাসর রাত। হঠাৎ প্রথম বাসর রাতে তাদের দুই আত্মা বা শরীর কোনো কিছু নিয়ে মিলন ঘটেনি। তবে আজ মুস্কান চায় তাদের শরীর এবং আত্মার মিলে মিশে একাকার হয়ে যাক। লাল রঙের একটি জর্জেটের শাড়ি, মুখে হালকা লিপস্টিক, চোখে সামান্য কাজল, আই শ্যাডো, আই লাইনার, আরও কত কি। নিজেকে আয়নায় দেখে নিজেই মুগ্ধ হচ্ছে মুস্কান। ও কল্পনা করতে থাকে সেই মুহূর্তকে যখন আরিফ এই রূপে তাকে দেখবে। নিশ্চয়ই আজ আরিফের মাথা ঘুরে যাবে মুস্কানকে এভাবে দেখে। এই ব্যাপার নিয়ে ভাবতেই মুস্কানের মুখশ্রী হাসিতে ভরে উঠল। মুস্কান আয়নার দিকে তাকিয়ে খেয়াল করলো তার ফর্সা গাল লজ্জায় লাল হয়ে গেছে। হঠাৎ করে রুহির কান্নার আওয়াজে ধ্যান ভাঙা হয় মুস্কানের। তড়িৎ গতিতে দোলনার কাছে গিয়ে কন্ধরত রুহিকে নিজের কোলে তুলে নেয়। আদর মমতার পরশে ভরিয়ে দেয় ছোট্ট মেয়েটিকে। রুহি ও মুস্কানের এই মমতার পরশে একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে খিলখিলিয়ে হেসে ওঠে। সময় এগিয়ে যেতে থাকে আপন বেগে। মুস্কানের অপেক্ষার পালা আর শেষ হয় না। ঘড়ির দিকে অবিরত তাকিয়ে রইল মুস্কান। রাত যতই বেড়ে চলেছে মুস্কানের মনের চঞ্চলতাও ততই বাড়ছে। আরিফকে একের পর এক ফোনও করতে লাগলো মুস্কান, কিন্তু ফলাফল শূন্য। অবশেষে মুস্কান রাত জেগে অপেক্ষা করতে লাগলো, কিন্তু রাতের আধার বাড়লেও তার অপেক্ষা আর কমলো না। হঠাৎ করে খুব কান্না পেতে লাগলো মুস্কানের। তার মনে হতে লাগলো কেন এত অভাগী সে। তার ভাগ্যে সুখ কি সবসময় এভাবেই অধরা থেকে যাবে? আরিফ কেন আজ তাকে কথা দিয়েও এলো না? অপেক্ষা করতে করতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ল মুস্কান। প্রভাতের কিরণ চোখে এসে পড়তেই মুস্কানের ঘুমের ব্যাঘাত ঘটল। ঘুম ভেঙে যেতে স্তরিত উঠে বসলো মুস্কান। আশেপাশে তাকিয়ে আরিফকে খুঁজলো, কিন্তু পেল না। হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মুস্কানের। সে উঠে গিয়ে ওয়াশরুমে গেল। ওয়াশরুমের আয়নায় নিজেকে দেখলো। কাল তাকে যতটা সুন্দর লাগছিল আজ ততটাই বিশ্রী লাগছে। চোখের জলে লেপ্টে গেছে কাজল, সাজ ও মলিনতায় ছেয়ে গেছে। মুস্কান চোখে মুখে পানি ছিটিয়ে নিজের সাজ তুলে ফেললো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে তারপর বাইরে এলো। ঘড়িতে সময় দেখলো সকাল 8টা বাজে। এখন তার মধ্যে দুশ্চিন্তা বাধা বাড়তে লাগলো। সারা রাত আরিফ কোথায়, এই প্রশ্ন জেগে উঠল তার মনে। মুস্কানের ভাবনার মধ্যে রুমে প্রবেশ করলো আরিফ। মুস্কান আরিফের দিকে তাকিয়ে তার উস্কো খুস্কো চুল, মলিন চেহারা দেখে ঘাবড়ে গেল। স্তরিত ছুটে গিয়ে তার সম্মুখে অবস্থান নিয়ে বলল, আপনি সারা রাত কোথায় ছিলেন আর আপনাকে এমন লাগছে কেন? সহসা মুস্কানকে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল আরিফ। গোসরে উঠে বলল, চলে যান আমার সামনে থেকে। আরিফের এমন আচরণে ভীষণ কষ্ট পেল মুস্কান। তার মনে অভিমানের পাহাড় জমতে লাগলো। আর সইতে না পেরে বেচারি রুম থেকে বাইরে বেরিয়ে এলো। দাঁত চেপে নিজের কান্না আটকাতে লাগলো। মুস্কান সিদ্ধান্ত নিল আগে আরিফের ইচ্ছেকে প্রাধান্য দেবে। আরিফ তাকে চলে যেতে বলেছে তো। মুস্কান এবার সত্যি চলে যাবে। আরিফের থেকে অনেক দূরে চলে যাবে সে। এইসব ভাবনা থেকেই মুস্কান এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। আসার সময় কাউকে জানিয়েও এলো না। মুস্কান বাইরে এসে ভাবতে লাগলো এখন কোথায় যাবে সে। কুজনদের বাড়িতে গেলে তো আরিফ খবর পেয়ে যাবে। মুস্কানের হঠাৎ মনে পড়ে যায় তার এক বান্ধবীর কথা। তার বান্ধবী দোলা এই শহরে একাই থাকে, একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে। মুস্কান সিদ্ধান্ত নিল সেখানে গিয়ে থাকবে কিছুদিন। এরপর যা হবে দেখা যাবে। আরিফের করা খারাপ ব্যবহারগুলো সে কিছুতেই ভুলতে পারছে না। আরিফ বিছানায় বসে নিজের চুল আঁকড়ে ধরে বসে আছে। তার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। গতকাল রাতে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা সে কিছুতেই নিজের মাথা থেকে বের করতে পারছে না। ভীষণ দুশ্চিন্তা হতে লাগলো আরিফের সামনের কথা ভেবে। দু চোখ বন্ধ করে সে বলল, খারাপ কিছু যেন না হয়। আমি চাই না খারাপ কিছু হোক। আল্লাহ, তুমি সব ঠিক করে দিও। আরিফের ভাবনার মধ্যে আতিকা চৌধুরী তার রুমে এলেন।
আরিফকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তিনি বললেন, কি হয়েছে রে আরিফ? ওকে এমন লাগছে কেন? আর মুস্কান কোথায়? সকাল থেকে তো ওকে দেখছি না। আরিফের মাথায় এতক্ষণে মুস্কানের কথা আসলো। সকালে তো রাগের মাথায় মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিল সে, তারপর আর খোঁজ নেওয়া হয়নি। মুস্কানের কথা মাথায় আসতে উঠে দাঁড়ালো আরিফ, উৎকণ্ঠর সাথে বলে উঠল, তুমি সব জায়গায় দেখছো, মুস্কান কি সত্যি কোথাও নেই? চৌধুরী মাথা নাড়লেন। আরিফের দুশ্চিন্তা বাড়তে লাগলো। একেই নিজের জীবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে তার চিন্তার শেষ নেই, তার ওপর হঠাৎ মুস্কানের এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়া তার চিন্তাকে বাড়িয়ে দিল। আরিফ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। বাইরে বেরোলো মুস্কানকে খোঁজার জন্য। আশেপাশে কোথাও মুস্কানকে খুঁজে না পেয়ে মনে পড়ল কুজনের কথা। তড়িৎ ফোন বের করে তাকে কুজনকে ফোন করতেই ফোন রিসিভ করে আরিফ তাকে জিজ্ঞাসা করে, হ্যালো কুজন, মুস্কান কি তোদের বাসায় গেছে? কই না তো। ভালো করে একটু খোঁজ নিয়ে দেখ না। আমি তো আজ সকাল থেকে বাসাতেই আছি। মুস্কান এখানে এলে তো আমি জানতেই পারতাম। ওয়াই দা ওয়ে, মুস্কান কি বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ, কোথায় গেছে সেটাও বলে যায়নি। আমার খুব চিন্তা হচ্ছে। তুই কোনো চিন্তা করিস না আরিফ, মুস্কান হয়তো কোনো জরুরি প্রয়োজনে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরে আসবে। কুজনের কথায় নিশ্চিত হতে পারল না আরিফ, কারণ সে তো জানে মুস্কান স্বাভাবিক কোনো কারণে বাড়ি থেকে বের হয়ে যায়নি। অভিমান করে বেরিয়ে গেছে। না জানি কোথায় চলে গেছে মেয়েটা। যদি তার কোনো বিপদ হয় তখন কি হবে, এই চিন্তায় ঘুরপাক খেতে লাগলো আরিফের মনে। সে আর স্থির থাকতে না পেরে উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াতে লাগলো মুস্কানকে, কিন্তু কোথাও খুঁজে পেল না। পাবে কি করে? যে স্বেচ্ছায় হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কি এতই সোজা? আরিফও পেল না মুস্কানের কোনো হদিশ। অনেক খুঁজে ব্যর্থ হয়ে মলিন মুখে বাড়িতে ফিরল। আতিকা চৌধুরী ড্রয়িং রুমে সোফায় বসে চিন্তামগ্ন ছিলেন। নকশিও তার পাশে বসে আছে। আতিকা চৌধুরী নকশিকে বলল, আমার খুব চিন্তা হচ্ছে রে নকশি। মেয়েটা যে এভাবে কোথায় চলে গেল। ও তো আমাদের বাড়ির বউ, আমাদের দায়িত্ব। ওর কোনো ভালো মন্দ কিছু হয়ে গেলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। নকশি আতিকা চৌধুরীকে অভয় দিয়ে বললেন, তুমি কোনো চিন্তা করো না খালামণি। আরিফ ভাইয়া তো গেছে ভাবির খোঁজ করতে। দেখবে ভাইয়া একদম ভাবিকে নিয়েই বাড়ি ফিরবে। নকশির কথা শেষ হতে না হতেই আরিফ ড্রয়িং রুমে উপস্থিত হলো। এখনও তার চেহারায় উদাস ভাব স্পষ্ট। আরিফকে দেখতে পেয়ে আতিকা চৌধুরী বলে উঠলেন, আরিফ তুই? মুস্কান কোথায়? আমি ওনাকে অনেক খুঁজেছি আম্মু, কিন্তু কোথাও খুঁজে পাইনি। হায় আল্লাহ, হে কোন বিপদে ওরা গেল। আমার এবার খুব টেনশন হচ্ছে। মেয়েটা নিশ্চয় কোনো বড় বিপদ হয়েছে। নকশি আরিফের উদ্দেশ্যে বলল, তুমি ভাবির বাপের বাড়িতে খোঁজ নিয়ে দেখো, যেতে পারেন। আতিকা চৌধুরী বললেন, মুস্কান ওখানে যাবে না। আরিফ তুই কি কুজনদের বাড়িতে খোঁজ নিয়েছিস? হ্যাঁ, উনি ওখানেও নেই। নকশি ও আতিকা চৌধুরীর তালে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ খালামণি ঠিকই বলেছে। ভাইয়া তুমি তাই করো। দোলার সাথে তার বাসায় একসাথে বসে আছে মুস্কান। দোলা এবং মুস্কান অনেক ঘনিষ্ঠ বান্ধবী। তাদের চিন্তাধারাও অনেক মিল খুঁজে পাওয়া যায়। এই যেমন তারা দুজনেই বেশ আত্মসম্মানী এবং মেধাবী। তবে কিছু দিকে দিয়ে দোলা এগিয়ে রয়েছে, যেমন সে অনেক বেশি পরিমাণে নারীবাদী চিন্তাধারা লালন করে। মুস্কানের থেকে আরিফের ব্যবহারে সব শুনে সে পরামর্শ দিতে লাগলো। তুই একটা কাজ কর, তুই তোর জামাইকে ডিভোর্স দে। এমন ছেলের সাথে ঘর করার মানে হয় না। মেয়েরা কি এত অবলা নাকি? তুই তো মেডিকেলে চান্স পেয়েছিস, ভবিষ্যতের ডাক্তার। তোর এত কিসের চিন্তা? নিজের জন্য তুই নিজেই যথেষ্ট। মুস্কান দোলার কথার সাথে সম্মত হতে পারল না। হঠাৎ তার আরিফের প্রতি রাগ হচ্ছে বটে, কিন্তু তাই বলে ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত সে নেবে না। সে তো এখন সম্পর্কের মূল বোঝে। মুস্কান জানে একটা সম্পর্ক ভাঙা যতটা সহজ, গড়া ঠিক ততটাই কঠিন। মুস্কানের খোঁজ করতে করতে আরিফ এসে উপস্থিত হয়েছে দোলার বাড়িতে। দোলার বাসার সামনে এসে কলিং বেল বাজলো। আরিফ দোলা এসে রুমের দরজা খুলে আরিফকে দেখে তো চিনতে পারল না।
তাই তাকে আপাদমস্তক ভালো করে দেখে করে নিয়ে বলল, কে আপনি? কাকে চাই? আপনি কি দোলা ইসলাম? জি, আমি দোলা ইসলাম, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আরিফ, মুস্কানের স্বামী। দোলা এবার ভালো করে আরিফের দিকে তাকালো। এই লোকটাই তার বান্ধবীকে এত বেশি কষ্ট দিয়েছে ভাবতে ভীষণ রাগ হচ্ছে। দোলা গম গম আওয়াজে বলল, আপনার কি চাই বলুন? কেন এসেছেন এখানে? আমি আসলে মুস্কানের খোঁজ করতে এখানে এসেছি। দোলার মুখে তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, মুস্কান তো আপনার স্ত্রী, হিসাব মতো ওর তো আপনার বাড়িতেই থাকার কথা। তাহলে আপনি ওকে এখানে কেন খুঁজতে এসেছেন? আসলে মুস্কান হঠাৎ করে বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমি ওনাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, তাই। কেমন হাজবেন্ড আপনি যে নিজের স্ত্রীর খেয়াল রাখতে পারেন না? মুস্কানের কোনো খবর আমি জানি না, আপনি এখন আসতে পারেন। কথাটা বলে আরিফের মুখের ওপর দরজা বন্ধ করে দিল দোলা। আরিফ অপমানিত বোধ করলো ভীষণ। মুস্কান আরিফের গলার আওয়াজ শুনতে পেয়ে পাশেই এসে দাঁড়িয়েছিল। দোলা ও আরিফের কথোপকথন সে শুনেছে। দোলা মুস্কানের দিকে তাকিয়ে বলল, তুই একদম এত সহজে ওনার কাছে ধরা দিবি না। আগে কিছুদিন ওনাকে নাকে দড়ি দিয়ে ঘোরা, তোর মূল্যটা ওনাকে বুঝতে দে। মুস্কান রূঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, এতদিন আমি অনেক স্যাক্রিফাইস করছি, কিন্তু আর না। আবার আরিফকে এই সম্পর্কে মূল্য বুঝতে হবে। একটি সম্পর্কে মানিয়ে নেওয়া শুধুমাত্র একটি মেয়ের দায়িত্ব নয়, সম্পর্কে দুজনকেই মানিয়ে নিতে হয়। আরিফ হতাশ হয়ে তার বাড়িতে ফিরে গেল। মুস্কানের সব বন্ধু আত্মীয় স্বজন চেনা পরিচিতদের কাছে খোঁজ নিয়ে এসে কিন্তু কোনো লাভ হয়নি। কোথাও মুস্কানের হদিশ মেলেনি। বাড়িতে ফিরতে আরিফ সবার আগে দেখতে পেল আতিকা চৌধুরী উদ্বিগ্ন চেহারা। সোফায় গা এলিয়ে বসে আছেন তিনি। আরিফকে দেখা মাত্র তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, কি রে, তুই মুস্কানের কোনো খোঁজ পাসনি? না, আমি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু আতিকা চৌধুরী হতাশ হয়ে পুনরায় সোফায় বসে পড়লেন। আরিফের মনেও শান্তি নেই। এর মধ্যেই নকশি সেখানে উপস্থিত হলো। আরিফকে দেখে নকশি শরবত নিয়ে এলো তার জন্য। আরিফকে শরবত এগিয়ে দিয়ে বলল, এই নাও ভাইয়া, এই শরবতটুকু খেয়ে নাও। ভাবির খোঁজ পাওনি এখনো? না রে। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে কি ভাবির কোনো ঝামেলা হয়েছিল? ভাবি কি রাগ করে বাড়ি থেকে চলে গেছেন? আরিফ মুস্কানের সাথে কথার সব খারাপ ব্যবহারের কথা মনে করলো। অতঃপর নিচু স্বরে বলল, আসলে আমার মাথাটা খুব গরম ছিল, তাই আর সকালে মুস্কানের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আতিকা চৌধুরী হঠাৎ করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন। আরিফের কথা শুনে তার উত্তেজনা বেড়ে গেল। তিনি রাগী স্বরে বলে উঠলেন, আমি এখন বুঝতে পারলাম মুস্কান কেন বাড়ি থেকে চলে গেছে। সব কিছুর জন্য তুই দায়ী। আমি শুরু থেকে দেখে আসছি এই সম্পর্ক নিয়ে তোর কোনো আগ্রহ নেই। তুই বড্ড উদাসীন। মানছি অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে তোর মনে বিয়ে নিয়ে খারাপ ধারণার তৈরি হয়েছে, কিন্তু তাই বলে তুই একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি? মেয়েটা তো তোর সাথে মানিয়ে নিতে চেয়েছিল, নিজের আত্মসম্মান স্যাক্রিফাইস করে তোর সাথে সংসার করতে চেয়েছে। বিনিময়ে তুই ওকে কি দিয়েছিস? হ্যাঁ, আমি মানছি ও মাঝে মাঝে একটা ভুল করে ফেলেছিল, কিন্তু ও তো নিজের ভুলটাও বুঝতে পেরেছে। আমি কিছু জানতে চাই না, তুই যেখান থেকে পারবি মুস্কানকে নিয়ে আয়। আরিফ যেন দিশাহারা হয়ে পড়ল। সে অসহায় চোখে নিজের মায়ের দিকে তাকালো। নকশি আরিফের কাঁধে হাত রেখে বলল, তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, আমি আছি তোমার সাথে। আমরা দুজনে মিলে ঠিকই ভাবিকে বিয়ে করব। তুমি দেখে নিও। নকশির থেকে সমর্থন পেয়ে আরিফের মনে একটু হলেও ভরসা জাগ্রত হলো। একই সাথে তাকে আরও একটি কথা ভাবাচ্ছে, এখনও যে তার সামনে অনেক বড় একটি বিপদ অপেক্ষা করছে। সে কি পারবে সেই বিপদ থেকে রক্ষা পেতে? সেসব কথা নিয়ে পরে ভাবা যাবে। আগে যে করেই হোক মুস্কানকে খুঁজে বের করতে হবে তাকে, কারণ মুস্কানের কিছু হয়ে গেলে যে সে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মুস্কান দোলার সাথে শপিং করতে বেরিয়েছিল। দোলার বাবা গ্রামের একজন ধন্যন্য ব্যক্তি।
তার দাদা পরদাদা নাকি জমিদার ছিল। দোলাদের পরিবারের মধ্যে দোলাই একমাত্র মেয়ে যে এত দূর পড়াশোনা করতে পারছে, তাই তাকে নিয়ে তার বাবার গর্বের শেষ নেই। দোলাকে বড্ড স্নেহ করেন তিনি। প্রতি মাসে দোলার অ্যাকাউন্টে অনেক অনেক টাকা পাঠান। মুস্কান তো আসার সময় এক কাপড়ে বেরিয়ে এসেছে, নিজের জামা কাপড়ও সাথে করে আনেননি, তাই দোলা মুস্কানকে নিয়ে চলে এসেছে শপিং করতে। মুস্কানকে নিয়ে পছন্দ মতো ড্রেস চয়েস করতে দিয়ে সে নিজেও নিজের মতো কিছু ড্রেস কিনতে লাগলো। শপিং করে বাড়িতে ফিরে দোলা শাওয়ার নিয়ে নিল। শাওয়ার নিয়ে রুমে আসতে দেখতে পেল মুস্কান বিষণ্ণ চিত্তে জানলার দিকে তাকিয়ে রয়েছে, যা দেখা মাত্রই দোলার ভ্রু কুঁচকে গেল। দোলা মুস্কানের উদ্দেশ্যে বলল, কি রে, মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? মুস্কান নর্মনীয় কণ্ঠে বলল, আমার বাড়ির সবার কথা খুব মনে পড়ছে রে। রুহি ম্যাডাম ওদেরকে খুব মিস করছি। আর তোর স্বামীকে মিস করছিস না? মুস্কান কিছু বলল না। আসলে তার আরিফের কথা মনে পড়ছে। এই কয়দিনে যে আরিফের প্রতি তার একটা টান তৈরি হয়েছে সেটা বেশ ভালোই বুঝতে পারছে সে। হয়তো এটাকেই সম্পর্কের বন্ধন বলে। এদিকে দীর্ঘ সময় মুস্কানকে চুপ থাকতে দেখে দোলা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ের পর তুই বদলে গেছিস রে মুস্কান। তুই আগে কত কথা বলতি আত্মসম্মান নিয়ে, আর এখন? আমি মোটেও আত্মসম্মানহীন হয়ে যাইনি দোলা। আমি নিজের আত্মসম্মান সবসময় বজায় রাখার চেষ্টা করছি। হয়তো কিছু সময় আমাকে ছ্যাঁচড়া মনে হয়েছে, কিন্তু আমি যা করছি নিজের একটা সুস্থ স্বাভাবিক সংসার গঠনের জন্যই করছি। যেদিন তোর বিয়ে হবে সেদিন তুই বুঝতে পারবি সম্পর্কের মূল্য। দোলা গাছাড়া ভাব নিয়ে বলল, থাক, আমার আর এত সম্পর্কের মূল্য বুঝে লাভ নেই। আমি যেমন আছি সেটাই বেটার। এসব সংসার আমাকে দিয়ে হবে না, কারণ বিয়ের পর মেয়েদের আর নিজেদের বলে কিচ্ছু থাকে না। অন্যের মর্জির মতো চলতে হয়। আমি এমন লাইফ চাই না। আমি স্বাধীনচেতা হয়ে বাঁচতে চাই। নকশি ও আরিফ দুজনেই একসাথে বসে আলোচনা করছে মুস্কান কোথায় থাকতে পারে সেই বিষয় নিয়ে। নকশি আরিফকে অনেক খুঁটিনাটি প্রশ্ন জিজ্ঞাসা করে, যেমন সে কোথায় কোথায় খুঁজেছে, কারো ব্যবহারে কোনো সন্দেহ হয়েছে কিনা ইত্যাদি। কারণ নকশি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আরিফ দোলার অসংলগ্ন ব্যবহারের কথা বলে। দোলার ব্যবহারে শুনতেই নকশি মনে সন্দেহ জাগে। নকশি বলে, আমার মনে হয় ওই দোলার মধ্যেই কোনো ঘাপলা আছে, না হলে এতজনের মধ্যে ওই একজনই কেন তোমার সাথে এমন ব্যবহার করলো? আমারও যে সন্দেহ হয়নি এমনটা নয়। তুমি একটা কাজ করো, আবার ওই দোলার বাসায় যাও, গিয়ে ভালো করে কাজ নিয়ে দেখো। আমার মন বলছে ভাবি ওখানে থাকলেও থাকতে পারে। নকশির কথা মতো দোলার ফ্ল্যাটের পাশে এসে দাঁড়িয়ে আছে আরিফ। চাতক পাখির মতো অপেক্ষা করছে মুস্কানের দেখা পাওয়ার জন্য। এখন কেন জানি তারও মনে হচ্ছে মুস্কান এখানেই থাকলেও থাকতে পারে। আরিফ দু চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ, আমি যেন এখানেই মুস্কানের খোঁজ পেয়েছি। ওনার সব রাগ অভিমান মিটিয়ে আমি যেন ওনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারি। অন্যদিকে মুস্কান চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠেছে। সর্বক্ষণ রুমে থাকতে থাকতে তার মনে বিষণ্ণতা জন্ম হচ্ছে, তাই ভাবলো একটু বাইরে থেকে ঘুরে আসবে। দোলাকে কথাটা বলতেই দোলাও মুস্কানের সাথে বাইরে একটু ঘুরতে আসতে চাইলো। অতঃপর দুই বান্ধবী বাইরে বের হলো। আরিফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যেতেই যাবে এমন সময় তার চোখ পড়ল মুস্কানের দিকে। মুস্কানকে দেখা মাত্রই তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আরিফ এক প্রকার দৌড়ে চলে এলো মুস্কান ও দোলার সামনে। আরিফকে দেখে তো দুজনেই থমকে দাঁড়িয়ে রইল। আরিফ হাঁপাতে হাঁপাতে বলল, আর আমার থেকে আপনি লুকিয়ে ফেরাতে পারবেন না মুস্কান, আমি আপনাকে ধরে ফেলেছি। মুস্কান একবার দোলার দিকে তাকিয়ে অতঃপর তাকালো আরিফের দিকে। কিছুক্ষণ শান্ত থেকে নিজেকে সামলে নিয়ে বলল, কে আপনি? আমি তো আপনাকে চিনি না। আরিফ হতাশা মিশ্রিত স্বরে বলল, এমন করে বলছো কেন মুস্কান? জানি আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিন্তু দোলা আরিফকে থামিয়ে দিয়ে বলল, শুনুন মিস্টার, কোনো অজুহাত দেখাতে আসবেন না। আপনারা পুরুষ মানুষদের আমার ভালো করেই চেনা আছে। প্রথমে খারাপ ব্যবহার করবেন, কষ্ট দেবে, তারপর হুট করে এসে বলবেন সরি, আর সব ঠিক হয়ে যাবে। সবটা কি এতই সহজ? আরিফ দোলার দিকে বিরক্তির দৃষ্টি ফেলে খানিকটা রাগী স্বরে বলল, আপনি প্লিজ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে আসবেন না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। মুস্কান আরিফের উদ্দেশ্যে বলে উঠল,
আমার বান্ধবীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি কোথায় খারাপ ব্যবহার করলাম মুস্কান? আমি তো শুধু থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমার আপনার কথা শোনার টাইম নেই। বলেই মুস্কান সামনের দিকে হাঁটা দিল। আরিফ তার পেছনে যেতে যাবে, এমন সময় দোলা তাকে আটকে বলে। এই যে মিস্টার, শুনুন। আরিফ পিছনে ফিরে দোলার দিকে তাকালো। মেয়েটাকে ভীষণ বিরক্ত লাগে তার, একদম সহ্য করতে পারছে না এই মেয়েটাকে। তার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা মুস্কানের মাথা বিগড়ে দিয়েছে। আরিফ দোলার দিকে তাকিয়ে সে বলে, আপনার বাবা আর দুলাভাই সম্পর্কে মূল্য বোঝেনি, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। দোলার কথা শুনে ভীষণ রাগ হলো আরিফের। সে শুধলো, কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন। আপনার বাবা আর দুলা ভাইয়ের সম্পর্ক মূল্য বোঝে না, তাদের ভালোবাসার মানুষকে গুরুত্ব দেয়নি। আপনিও তো সেই একই দলে পড়ে গেলেন। মুস্কান নিজের অতীত ভুলে আপনার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, আর আপনি কি করেছেন? আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, মুস্কান একটু বেশি সন্দেহবাদিক। ব্যাপারটা স্বাভাবিক। আপনি একবার নিজেকে দিয়ে বিচার করে দেখুন তো, যদি আপনি মুস্কানের জায়গায় থাকতেন তাহলে কি ওর মতো রিয়েক্ট করতেন না? মুস্কান আমায় সব বলেছে যে আপনি নিজের কাজিনকে। আমি ওকে বোনের মতন দেখি। বাট সে তো আপনার নিজের মায়ের পেটের বোন নয়, তাই না? আপনার মনে যাই থাকুক, আপনার মন তো আর কেউ বলতে যাবে না, সবাই আপনার বাহিরের কাজগুলোকেই দেখবে। আরিফ দোলার যুক্তিযুক্ত কথাগুলোকে উড়িয়ে দিতে পারল না। সত্যিই তো মেয়েটার বলা একটা কথাও যুক্তিহীন নয়। সব শেষে দোলা আরিফকে শুধলো, আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে সেদিন রাতে আপনি কোথায় ছিলেন, আর সকালে বাড়িতে মুস্কানের সাথে এত খারাপ ব্যবহারই বা কেন করলেন? আমি অনেক বড় একটা সমস্যায় ফেসে গেছিলাম। ইনফ্যাক্ট এখনও সেই চিন্তা নিয়েই আছি। আমার মানসিক অবস্থা ভালো ছিল না। দোলা আরিফকে পরখ করে নিল কিছুক্ষণ। আপনি মানসিক অবস্থা যাই হোক না কেন, মুস্কানের সাথে খারাপ ব্যবহারটা করাটা কিছু জাস্টিফাই নয়। কারণ আপনার এই সমস্যার কারণ তো মুস্কান নয়। পুরুষদের এই একটাই সমস্যা, বাহিরের ঝামেলা করে এসে নিজের নিরহ বউদের উপর সে রাগ ঝাড়া। যাকগে সেসব কথা। আপনার শুধু শুকনো মুখে ক্ষমা চাইলে হবে না। আপনার জন্য মুস্কান যতটা কষ্ট পেয়েছে, যতটা অপমানিত বোধ করেছে, তার থেকে দ্বিগুণ সম্মান দিয়ে তাকে মানাতে হবে। আমি নিশ্চিত যদি আপনি এমনটা করতে পারেন তাহলে ও আপনার থেকে মুখ ফিরিয়ে রাখতে পারবে না। আরিফ দোলার কথা উপলব্ধি করতে পারে। কৃতজ্ঞতার সাথে তাকায় দোলার দিকে। দোলাকে কৃতজ্ঞতার যাপন করলে দোলা বলে, আমি আপনার জন্য কিছুই করিনি। আমি যা করেছি নিজের বান্ধবী মুস্কানের জন্য করেছি। ও আপনাদের সবাইকে খুব মিস করবে। মুখে যাই বলুক, ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুস্কানের কিন্তু আত্মসম্মানবোধ প্রখর। আপনার জন্য সে এতটা স্যাক্রিফাইস করেছিল, কিন্তু বারবার তা করবে না। তাই আপনাকে কিছু করতে হবে। এমনিতে হলে আমি তো মুস্কানের জায়গায় থাকলে এত সহজে আপনাকে ক্ষমা করতাম না। অনেক দিন নাকে দড়ি দিয়ে ঘোরাতাম। তবে মুস্কান আলাদা। ওকে বাহিরে থেকে শক্ত লাগলেও ও অনেক নরম মনের মেয়ে। তাই আপনি একটু এফোর্ট দিলে ওকে মানাতে পারবেন। বাকিটা আপনার ইচ্ছা। কেন দোলা দুজনেই দোলার রুমে বসে আছে। দোলা মোবাইল ঘাঁটতে ব্যস্ত, আর মুস্কান উদাস মনে বিছানায় বসে আছে। মুস্কানকে এভাবে উদাস দেখে দোলা ফোনটা লাউডস্পিকারে দিয়ে
এই গানটা চালিয়ে দিল। মুস্কান নিজের ভাবনা থেকে বেরিয়ে দোলার দিকে তাকাতেই সে বলে উঠল, তোর বর্তমান অবস্থা দেখে আমার এই গানটার কথা বেশি মনে পড়লো। মুস্কান কিছু বলতে যাবে তার আগেই কলিং বেল বাজতে লাগলো। দোলা ফোনে মনোযোগ দিয়ে পা দোলাতে দোলাতে মুস্কানের উদ্দেশ্যে বলল, যা গিয়ে দেখে আয় তো কার আগমন হলো এই সময়। মুস্কান উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আরিফকে। তবে আরিফ এবার খালি হাতে আসেনি, তার হাতে চকলেট, ফুলের বুকে আরও অনেক কিছু। এসব দেখে মুস্কান বলল, আপনি আবার কেন এসেছেন এখানে? আপনাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি মুস্কান। আমি যাবো না। কথাটা বলেই মুস্কান দরজা লাগাতে যাবে, এমন সময় আরিফ হাত দিয়ে দরজা আটকে দেয়। অতঃপর হাঁটু গেড়ে বসে পড়ে মুস্কানের সামনে। ফুলের বুকেটা হাত দিয়ে এগিয়ে দিয়ে বলে, আমি আপনাকে নিজের রানী করে নিয়ে যেতে এসেছি মুস্কান। আপনি অতীতে সব কিছু বলে চলে আসুন আমার কাছে। আমি কথা দিয়েছি, এবার আমি আপনাকে মাথায় তুলে রাখবো। মুস্কান অবাক হয়ে তাকিয়ে রইল আরিফের কাছে। এমন কিছু সে মোটেও আশা করেনি। সবটাই স্বপ্নের মতো লাগছে, সাথে একরাশ ভালো লাগা অনুভূতি এসে ছুঁয়ে যাচ্ছে তার মনকে। মুস্কান সম্পূর্ণ নির্বাক হয়ে আরিফের দিকে তাকিয়ে রইল। দুজনে চোখাচোখি হলো। কিছুক্ষণ একে অপরের চোখের মাঝেই ডুবে রইল তারা দুজনে। অতঃপর আরিফ মুস্কানকে আবার শুধলো, আমাকে কি ক্ষমা করা যায় না? মুস্কান এবার আবেগপ্রভূত হয়ে আরিফের হাত থেকে ফুলের বুকেটা নিয়ে বলে, আপনি এমনভাবে আমাকে মুগ্ধ করলেন যে আমি আর না বলে থাকতে পারলাম না। আরিফ এবার ভীষণ খুশি হয়। উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মুস্কানকে। একটু দূরে দাঁড়িয়েই সবটাই দেখলো দোলা। সে এবার হালকা কেশে উঠল। দোলার উপস্থিতি বুঝতে পেরে দুজনে দূরে সরে এসে নর্মাল হওয়ার চেষ্টা করে। দোলা তাদের দুজনের সামনে আসে। মুস্কানের হাতটা নিয়ে আরিফের হাতে রেখে বলল, নিন, আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিলাম, তবে এটাই কিন্তু আপনার শেষ সুযোগ। ফার্দার যদি আমার বান্ধবীর সাথে কোনো খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আমি ওকে চিরদিনের জন্য নিজের কাছে নিয়ে আসবো। এই ভুল আর করবো না বাবা, একেবারেই শিক্ষা হয়ে গেছে। সবাই সমস্বরে হেসে ওঠে। মুস্কানকে নিয়ে নিজের বাড়িতে ফিরল আরিফ। মুস্কান পুনরায় বাড়িতে ফিরে এসে খুব খুশি হলো। তবে মুস্কানের প্রত্যাবর্তনে সব থেকে বেশি খুশি হয়েছে আতিকা চৌধুরী। মুস্কানকে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় ফিরে আসতে দেখে তিনি আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করলেন। এগিয়ে এসে মুস্কানকে মিহি ধমক দিলেন, সাথে উদ্বিগ্ন স্বরে বললেন, খুব সাহস বেড়ে গেছে তাই না? কোথায় গেছিলে তুমি? কত চিন্তায় ছিলাম জানো। মুস্কান মাথা নামিয়ে নগ্ন স্বরে বলল, ক্ষমা করে দিন ম্যাডাম, আমার আপনাকে অন্তত বলে যাওয়া উচিত ছিল। আপনার ছেলের উপর রাগ থেকে শুধু শুধু আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, আর ক্ষমা চাইতে হবে না। বারবার তুমি এভাবে বাইরে থেকে চলে যাবে আর ফিরে এসে বলবে সরি, এইসব কিন্তু ঠিক নয় মুস্কান। তুমি তো ছোট বাচ্চা নও, এমন বাচ্চামো করা তোমার শোভা পায় না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা হলে নিজেরা মিটিয়ে নাও। এভাবে বারবার বাড়ি থেকে চলে গেলে কি সমস্যার সমাধান সম্ভব বলো? তোমাকে তো একটু বুঝতে হবে। আরিফ এগিয়ে এসে মুস্কানের সামনে দাঁড়ালো। সব ইগো সাইডে রেখে সে বলে, দোষটা আমারই ছিল, তাই আমি আবারও সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইছি মুস্কান। আতিকা চৌধুরী এবার নিজের ছেলেকে এক হাতে নিয়ে বললেন, তুই তো হয়েছিস আরেকজন। প্রথমে কষ্ট দিবি, তারপর এসে ক্ষমা চেয়ে নিবি। ব্যাস,
তারপর আবার সেই এক কাহিনী চলতেই থাকবে। এসবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। শোন, এরপর যেন তোদের দুজনের মধ্যে আমি কোনো ঝামেলা না দেখি। এরপর এমন দেখলে আমি কিন্তু সব কিছু ছেড়ে ছুড়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। মুস্কান আরিফ সম্মুখে বলে উঠল। আমরা আর এমন কিছু হওয়ার সুযোগই দেব না। আতিকা চৌধুরী বেশ গম্ভীর স্বরে বললেন। তাই যেন হয়। আর মুস্কান, যাও ফ্রেশ হয়ে নাও। বাইরে থেকে এসেছো, নিশ্চয় অনেক থকল গেছে। খিদে লাগলে আমায় বলবে, আমি তোমার ঘরে খাবার পাঠিয়ে দিব। মুস্কান মাথা দুলিয়ে সম্মতি জানায়। নকশি ফোনে তার মায়ের সাথে কথা বলছিল। আতিফা বেগম প্রথমে নকশির থেকে তার ভালো মন্দর খোঁজ নিচ্ছিল, অতঃপর মুস্কানের বিষয়ে জানতে চেয়ে বললেন। মুস্কান কি ফিরে এসেছে? ভাইয়াকে ভাবি নিয়ে এসেছে আজ দুপুরে। যাক, নিশ্চিত হলাম। আচ্ছা, আমায় একটা কথা বলতো, মুস্কান কি তোর জন্য বাড়ি থেকে চলে গেছে? আচমকা নিজের মায়ের মুখে এমন কথা শুনে চমকে উঠল নকশি। তার মন ভয়াক্রান্ত হয়ে উঠল, কান্না পেল খুব। নকশি ভয়াক্রান্ত গলায় বলল। তোমার কি আমার এতটাই খারাপ মনে হয় আম্মু? হ্যাঁ, আমি মানছি শুরুর দিকে একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো জানো আমি খারাপ মেয়ে নই আম্মু। আমি যাই হোক একটা মেয়ের সংসার ভাঙতে চাইবো না। আমি আজও আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে এই প্রার্থনাই করি যেন তিনি আরিফ ভাইয়াকে আমার মন থেকে মুছে দেন। আতিফা বেগম এবার বেশ কঠিনভাবে বললেন। ওখানে যাওয়ার আগে আমাকে কি কসম দিয়ে গেছিলি সেটা মনে রাখবি। তুই কিন্তু বলেছিলি তুই আরিফ আর মুস্কানের মধ্যে ঢুকবি না। নেহাত আমি তোকে একা শহরে রাখার ভরসা পাচ্ছিলাম না। তোর আব্বুর এই অবস্থা, এখন তুই তো আমার সব। শহরে তো আমাদের চেনা জানা আর কেউ নেই, তাই তোর খালার বাড়িতে পাঠিয়েছি। তবে মনে রাখিস, যদি তুই ওদের সংসারে কোনো অশান্তির কারণ হোস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে নিজের হাতে শাস্তি দেবো আমি। নকশির মন খারাপের পরিমাণ বাড়তে লাগলো। নিজের মায়ের এই কঠিন কথাগুলো তাকে ভীষণ পীড়া দিতে লাগলো। নকশির মনে তো কোনো খারাপ উদ্দেশ্য নেই। এখানে আসার পর সে আতিফের সাথে যতটুকু মিশেছে তা তো কাজিন হিসেবেই, তার থেকে বেশি কিছুই তো সে ভাবেনি। যথাসাধ্য চেষ্টা করেছে বাস্তবটাকে মানিয়ে নিয়ে মুভ অন করার। মুস্কানের সাথেও তো সে আর কোনো খারাপ কিছু করেনি, তাও তাকে এভাবে সন্দেহ করছে তার আপন জন্মদাত্রী মা। নকশি তার সহ্য করতে না পেরে কেঁদে দিল। কাঁদতে কাঁদতেই তার মাকে বলল। তুমি চিন্তা করো না আম্মু, আমি এখন থেকে আরিফ ভাইয়ের থেকে যোজন যোজন দূরে থাকবো। যদিও আমার মনে খারাপ কিছু নেই, তবুও এখন থেকে আমি ওর ত্রিসীমানায় যাব না। প্রয়োজনে 24 ঘন্টা নিজেকে ঘরে বন্দি করে রাখবো। এক নাগারে কথাগুলো বলেই ফোনটা রেখে দিল নকশি। রুমের জানালার পাশে গিয়ে দাঁড়ালো। দুঃখের সাথে তাকিয়ে রইল বাইরের পানে। দেখতে লাগলো রাতের চট্টগ্রাম শহরকে। হঠাৎ করেই তার মনে একটা প্রশ্ন জাগলো, যাকে কখনো পাবেই না তার প্রতি আমাদের অনুভূতি কেন জন্ম নেয়? আচ্ছা, পৃথিবী এমন সব অনুভূতিগুলোকে কি বন্দি করে রাখা যায় না, যা মানুষকে দুঃখে কষ্ট ভরিয়ে দেয়, প্রতি মুহূর্তে আমাদের গুমড়ে গুমড়ে ভেতর থেকে শেষ করে দেয়? মুস্কান রাতে রুমে শুতে এসে আরিফকে উদ্বিগ্নতার সাথে নিজের ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে। মুস্কানের মনে আরও কৌতূহল বাসা বাঁধে। সে আরিফের কাছে এসে তাকে জিজ্ঞাসা করে। আপনাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা? আরিফ প্রসঙ্গ এড়ানোর জন্য বলে। সেরকম কিছু না, সামনে পরীক্ষা তো, সেটা নিয়ে একটু টেনশনে আছি। আরিফের বলা মিথ্যাটা সহজেই ধরে ফেলে মুস্কান, কারণ আরিফের মুখ দেখে বোঝা যাচ্ছে সে কোনো বড় বিষয় নিয়ে চিন্তা করছে। মুস্কান ভরসার হাত রাখে আরিফের কাঁধে, তাকে অভয় দিয়ে বলে। আমি বুঝতে পারছি আপনি কোনো বড় সমস্যায় জর্জরিত। সেদিন সারা রাত আপনি বাইরে কাটিয়ে ফিরলেন, একদম উদ্ভ্রান্তের মতন অবস্থায় বাড়ি ফিরলেন। রেগে মেগে আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন। এসব কিছু কোনো কারণ ছাড়াই নিশ্চয়ই হয়নি। আমার এখন মনে হচ্ছে ওই রাতের এমন কিছু হয়েছিল যা আপনাকে অনেক বড় সমস্যায় ফেলেছে। আপনার কাছে রিকোয়েস্ট করছি, আমার কাছ থেকে কিচ্ছু লুকাবেন না, বরং আমার সাথে নিজের সমস্যাটা শেয়ার করতে পারেন। হতেও পারে আমি আপনাকে কোনো সমাধান বলতে পারবো। আমি নিজের একটা বিজনেস করতে চাইছিলাম মুস্কান। আম্মুর তো বয়স হয়ে যাচ্ছে,
আর কতদিন করবেন আমাদের জন্য? আমার পড়াশোনা শেষ করে চাকরি করতেও এখন অনেক সময় লাগবে, তাই আমি একটা যৌথ বিজনেসে জয়েন করার চেষ্টা করি, যার জন্য প্রত্যেককেই 10 লাখ করে টাকা দিতে হতো। আমার কাছে এত টাকা ছিল না, তাই আমি আর চাইনি। বিভিন্ন ব্যাংকেও যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা কোনো অমানত ছাড়া এত টাকা দিতে রাজি হয়নি। তখন আমি খুব চিন্তিত ছিলাম। এমন সময় আবির আমাকে একজনের সন্ধান দেয়। ওর নাম হলো মেহরাব হোসেন, একজন কুখ্যাত মাফিয়া। উনি নাকি অনেককেই মোটা সুদে টাকা দেন। আমি তো প্রথমে সেখান থেকে টাকা নিতে চাইনি, কিন্তু এই যৌথ বিজনেসে আমার সাথে আরও যারা ছিল তারা আমাকে ভরসা দিয়ে বলে এখান থেকে যা প্রফিট হবে তা দিয়ে খুব সহজেই টাকা মেটানো যাবে। তখন আমি ভরসা পেয়ে মেহরাব হোসেনের থেকে টাকা ধার নিই। এরপর প্রথম দিকে বিজনেস ভালোই চলছিল, আমিও আশাবাদী ছিলাম, কিন্তু হঠাৎ করে মাঝপথে বিজনেসটা একদম ডুবে যায়। এদিকে মেহরাব হোসেন টাকার জন্য তাড়া দিতে থাকেন। এই মাসের মধ্যে আমাকে দ্বিগুণ সুদে 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে। ওনার লোকেরাই সেদিন রাতে আমাকে ধরে নিয়ে গেছিল। সারা রাত আমাকে অনেক হুমকি ধুমকি দিয়েছিল। বলেছে এই মাসের শেষ তারিখের আগেই যদি আমি টাকাটা ফেরত না দিতে পারি তাহলে খুব খারাপ হবে। ওরা অনেক ডেঞ্জারাস মুস্কান, হয়তো আমাকে প্রাণেই মেরে ফেলবে। আরিফের মুখে সব কথা শুনে মুস্কানের বুকটা ছ্যাদ করে ওঠে। সে বলে ওঠে, না, এমন কিছু হবে না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে মুস্কান? আমি এতগুলো টাকা কোথায় পাবো? মুস্কান ভেবে পায় না আরিফের এই প্রশ্নের কি উত্তর দেবে। মুস্কান আজ আরিফের সাথে বেরিয়েছে। দুজনে মিলে বাইরে ঘোরার কথা বলে আসলেও আদতে তারা এসেছে অন্য কাজে। মুস্কান সিএনজিতে বসে থাকা অবস্থাতেও আরিফের চিন্তার মুখের দিকে তাকিয়ে থাকে। তার কষ্ট যে লাঘব করতে পারবে না জানে, তবুও আশ্বাস দিয়ে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আরিফ কতটা আশ্বস্ত হয় জানা নেই, কিন্তু মুস্কান যথেষ্ট চেষ্টা করে তাকে বোঝানোর। আরিফ ও মুস্কান হাজির হয় একটি জুয়েলারি হাউসের সামনে। অতঃপর জুয়েলারি হাউসে প্রবেশ করে দুজন। সেখানকার মালিক দুজনকে দেখে এগিয়ে এসে বলে, আসুন আসুন, বলুন কী ডিজাইনের গহনা লাগবে? গহনা কিনতে নয়, বিক্রি করতে এসেছি। বলেই নিজের ব্যাগ থেকে কিছু গয়না বের করে সে। এই গয়নাগুলো নিজের দাদির কাছ থেকে পেয়েছিল মুস্কান। মুস্কানের মায়ের দ্বিতীয় বিয়ের পর মূলত তাকে এই গয়নাগুলো দেয় তার দাদি। মুস্কানের বিয়ের পর বিদায়ের সময় আবার মলিয়ম বেগম তার হাতে এই গয়নাগুলো তুলে দেয়। নিজের দাদির দেওয়া গয়না যে এভাবে বিক্রি করতে হবে তা কখনো কল্পনাতেও আনেনি মুস্কান, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করলো এমনটা করতে। দীর্ঘশ্বাস ফেলে ভাবতে থাকে মুস্কান গত রাতের কথা। আরিফ যখন তার কাছে জানতে চায় কি উপায়ে সে সব ধারের টাকা শোধ করবে, তখন মুস্কানের এই গয়নার কথাই মনে পড়ে যায়। আরিফকে বলায় সে তো প্রথমে রাজি হতে চায়নি, পরে মুস্কান অনেক বোঝানোর পর তারপর গিয়ে রাজি হয়েছে। মুস্কানের কাছে এই গয়নাগুলোর থেকে বেশি মূল্যবান তার সংসার, তাই তো সে নিজের দাদির থেকে পাওয়া এই উপহারগুলো এভাবে বিক্রি করতে দুবার ভাবেনি। এই প্রসঙ্গে নিজের দাদির বলা একটা কথাই মনে পড়ে যায় মুস্কানের। তার দাদা যখন খুব অসুস্থ ছিল তখন তার দাদি দিনরাত তার সেবা যত্ন করত। সেই সময় ছোট মুস্কান গিয়ে নিজের দাদির পাশে বসে থাকতো। দাদিকে এভাবে দাদা জানের সেবা করতে দেখে কৌতূহলী হয়ে প্রশ্ন করত, তুমি দাদাজানের জন্য এত কষ্ট করছো কেন দাদি? ডাক্তার তো ওষুধ দিয়ে গেছে। পাগলি মেয়ে, ডাক্তার ওষুধ দিয়েছে তো কি? আমার নিজের স্বামীর প্রতি একটা দায়িত্ব আছে না? একটা মেয়ের কাছে তার স্বামী হলো জীবনের সবথেকে বড় সম্পদ। স্বামীর জন্য পারলে একটা মেয়ে নিজের জীবনও বিলিয়ে দেওয়া উচিত। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এসে বর্তমান নিয়ে ভাবতে লাগলো মুস্কান। গয়নার দোকানের মালিক সব গয়না পর্যবেক্ষণ করে বললেন, এইসব গহনা মিলিয়ে মোট 5 লাখ টাকার গহনা মতো হবে। আশাহত হলো মুস্কান। সে আরও একটু বেশি প্রত্যাশা করেছিল, তাই সে বলে ওঠে, দাম আর একটু বাড়ানো যায় না? সরি ম্যাডাম, এই গহনার জন্য 5 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। মুস্কান আরিফের দিকে তাকালো। আরিফও তার দিকে তাকিয়ে মুস্কান আরিফের উদ্দেশ্যে বলল, চল আশেপাশে কিছু জুয়েলারি হাউসে গিয়ে দেখি, হয়তো সেখানে বেশি টাকা। মুস্কানের কথা শেষ না হতেই আরিফ বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই।
উনি যা দিতে চাইছেন তাতে রাজি হয়ে যাই। কিন্তু গয়নাগুলোর দাম এর থেকে বেশি হবে বলে তাই উনি যা দিতে চাইছেন দিক। 5 লক্ষ টাকার গয়নাগুলো বিক্রি করে টাকাগুলো একটি ব্যাগে করে নিয়ে বাইরে এলো দুজনে। আরিফের দুশ্চিন্তা যেন বাড়ল। 5 লক্ষ টাকা জোগাড় হলো, এখনও 15 লাখ টাকার প্রয়োজন, যা মোটেও কোনো সহজ ব্যাপার নয়। আরিফের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে মুস্কান তার কাঁধে হাত রাখল, ভরসার যোগান দিতে বলল, চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখুন বাকি টাকার অ্যারেঞ্জমেন্ট ঠিক হয়ে যাবে। আরিফ হালকা মাথা দুলিয়ে সায় জানালো। একটা গোটা সপ্তাহ যেন চোখের দেখায় মিলিয়ে গেল। এর মধ্যে সবার জীবনে অনেক পরিবর্তন এসেছে। নকশির ভার্সিটির লাইফ শুরু হয়েছে, সে এখন নিয়মিত ভার্সিটিতে যায়। মুস্কানও মেডিকেলে পড়াশোনা শুরু করে দিয়েছে। সব কিছুর বাইরে থেকে ঠিকঠাক লাগলেও ভেতরের অবস্থা মোটেও স্বাভাবিক নয়। সময় ফুরিয়ে আসছে, আরিফের হাতে আর মাত্র 2 দিন। তার মধ্যে যে কোনোভাবেই হোক 20 লাখ টাকা জোগাড় করতে হবে। কিন্তু সে সর্বসাকুল্য 8 লাখ টাকার মতো জোগাড় করেছে। কিন্তু ইদানিং তাই তার রাতের ঘুম উড়ে গেছে। যে আরিফ আগে কখনো সিগারেট ছুঁয়েও দেখেনি, সে এখন প্রতিদিন রাতে অনেক সময় ধরে স্মোক করে। এসব নজর এড়ায় না মুস্কানের। তার ভীষণ খারাপ লাগে এমন পরিস্থিতি দেখে, কিন্তু সেই বা কী করবে? পরিস্থিতি যে কারো হাতে থাকে না। কেউ চাইলেও পরিস্থিতিকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণও করতে পারে না। আজ রাতে আরিফ যখন রুহিকে ঘুম পাড়িয়ে দিয়ে স্মোক করতে ব্যালকনিতে যায়, তখন মুস্কান হঠাৎ করেই ব্যালকনিতে চলে যায়। আরিফের হাত থেকে সিগারেট টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, দাঁতে দাঁত চেপে বলে, আপনি এমন করছেন কেন? নিজেকে একটু স্বাভাবিক রাখার চেষ্টা করুন না, এমন করলে তো আর সব ঠিক হয়ে যাবে না। আরিফ চিৎকার করে বলে ওঠে, আমি কি করতে পারি বলুন তো? পরিস্থিতি কি আমার নিয়ন্ত্রণে আছে যে আমি কিছু করব? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। ভাবতে পারছেন মুস্কান আর মাত্র 2 দিন। এই 2 দিন পরেই আমরা সব কিছু হারাতে চলেছি। না জানি কোন ভয়ানক বিপদ ঘনিয়ে আসে আমাদের দিকে। মুস্কান বিষণ্ণ গলায় বলে, জানি সময়টা সহজ নয়, কিন্তু এখনই তো এত ভেঙে পড়লে চলবে না আরিফ। আমরা ঠিকই কোনো না কোনো রাস্তা বের করে নেব, আপনি শুধু নিজেকে শক্ত করুন। বসার ঘরে বসে আতিকা চৌধুরীর সাথে আড্ডায় মেতেছিল মুস্কান ও নকশি। কথায় কথায় আতিকা চৌধুরী নিজের জীবনের অনেক ঘটনাও বললেন। তিনি জানালেন, একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিলেন তিনি, কিন্তু ছোট থেকে দারুণ মেধা ছিল তার। কলেজ পর্যন্ত পড়াশোনাও করেছেন বিয়ের আগে। তারপর কলেজে উঠেই তিনি নজরে পড়ে যান আরিফের বাবার। আরিফের বাবা মানে আতিকা চৌধুরীর স্বামী আকরাম চৌধুরী। আতিকা চৌধুরী পিছু পিছু ঘুরতে থাকেন, তাকে প্রেমপত্রও দেন। এভাবে এক সময় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর একদিন আকরামের বাড়ির সব কিছু জানাজানি হলে আকরামের বাবা তাকে দেখতে আসেন। এক দেখাতেই তাকে পছন্দ করে বাড়ির বউ করে নিয়ে যান তিনি। আতিকা চৌধুরীর শ্বশুর ভীষণ ভালো মানুষ ছিলেন। তিনি চাইতেন আতিকা চৌধুরীর জীবনে সফল হোক। তাই তিনি বিয়ের পরও পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে নিজের বৌমার পড়াশোনা চালিয়ে যান। তবে আতিকা চৌধুরীর কপাল এতটাও ভালো ছিল না। শ্বশুর ভালো মানুষ হলেও শাশুড়ি এবং স্বামীর সাথে তার খারাপ সম্পর্ক হচ্ছিল। বিয়ের পর যেন তার চিরচেনা প্রেমিক আকরাম চৌধুরী বদলে যান। মায়ের প্ররোচনায় হোক বা নিজের বুদ্ধিতেই আতিকা চৌধুরীর পড়াশোনা বন্ধ করতে তিনি বদ্ধপরিকর হয়ে ওঠে। এই নিয়ে অনেক অশান্তিও হয়। তার মধ্যে আরিফের বড় বোন সুহানির জন্ম হয়। বছর 2 বাদে আরিফের জন্ম নেয়। তবুও আতিকা চৌধুরী পড়াশোনা চালিয়ে যান। শ্বশুরের থেকে পুরো দস্তক সমর্থনও পান। কিন্তু এত কিছুর পর যখন তিনি কলেজের টিচারের চাকরি পান এবং চাকরিতে জয়েন করেন, তখনই তার জীবনের কাল নেমে আসেন। আকরাম চৌধুরী গো ধরে বসেন, আতিকাকে কিছুতেই চাকরি করতে দেবেন না। আতিকা চৌধুরীও নিজের সিদ্ধান্তে রূঢ় ছিলেন। এখান থেকেই মূলত ভাঙনের সূত্রপাত হয়। আকরাম চৌধুরী আতিকার ওপর অকথ্য অত্যাচার করতে থাকেন। এসব দেখে তার শ্বশুর ভীষণ রাগান্বিত হন এবং নিজের ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। এটা যেন আকরামকে আরও বেশি রাগিয়ে দেন। কিছুদিন পরই একটি মেয়েকে নিয়ে বাড়ির চৌকাঠে এসে হাজির হন আকরাম চৌধুরী।
নির্লজ্জের মতো নিজের বাবার সামনে দাঁড়িয়ে তিনি বলেন তিনি ওই মেয়েকে বিয়ে করতে চান। আতিকা চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে যায়। সেই দিন আকরাম চৌধুরী তাকে ভীষণ অপমান করে, এমনকি এক পর্যায়ে মুখে মুখে 3 তালাক দিয়ে দেয়। ব্যাস, এতটুকুই যথেষ্ট ছিল। আতিকা চৌধুরীর মতো প্রবল আত্মসম্মানী এক নারীর পক্ষে আর থাকা সম্ভব ছিল না সেখানে। এতদিন তাও সন্তানদের মুখ চেয়েছিলেন, তবে এখন সব মাত্রা ছাড়িয়ে যায়। তাই স্বামীর সাথে সব সম্পর্ক ছিন্ন করে তিনি নিজের 2 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে ওঠেন। বাপের বাড়িতে এসে নানা জনের নানা কথায় বিরক্ত হন তিনি। হতে পারে তিনি তালাকপ্রাপ্ত, কিন্তু এতে তো তার কোনো অপরাধ নেই। তাহলে তিনি এত কথার মুখ বুঝে মেনে নেওয়ারও পক্ষপাতী ছিলেন না। বাপের বাড়ি থেকে বেরিয়ে এসে একটি ভাড়া বাসায় এসে ওঠেন। নিজের চাকরির সামনে সন্তান দুটোকে মানুষ করার কষ্টসাধ্য হলেও তিনি চেষ্টা চালিয়ে যান। নিজের বাপের বাড়ির পাশেই বাড়ির এক দরিদ্র মেয়েকেও আসার সময় নিজের সাথে নিয়ে আসেন সন্তানদের সামলানোর জন্য। এভাবেই তার দিনগুলো কেটে যায়। অতঃপর একদিন আতিকা চৌধুরীর শ্বশুর তাকে ফোন করে দেখা করতে বলেন। স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন হলেও শ্বশুরের ডাকে ফেরাতে পারেননি তিনি। তাই তো তার এক ডাকে ছুটে যান। গিয়ে যা দেখেন এবং শোনেন তা তাকে মর্মাহত করে। তার শ্বশুর মশাই এখন সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে আছেন। শ্বশুরের পাশে বসে থাকা নিজের শাশুড়ির দিকে তাকাতেই তার বুক যেন আরও কেঁপে ওঠে। মহিলার নাদুস নুদুস শরীর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। আতিকা চৌধুরী তার শ্বশুরের থেকে জানতে পারেন আকরামের নতুন স্ত্রী নাকি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তাদের দুজনের উপর অত্যাচার করেন। তাদের ঘরের এক কোণে ফেলে রেখেছে, ঠিকমতো খেতেও দেয় না। সব শুনে তার বেশ খারাপ লাগে, সাথে ক্রোধও হয়। আতিকা চৌধুরীর শাশুড়ি তার কাছে বারবার হাত জোর করে ক্ষমাও চেয়ে নেন। আতিকা চৌধুরী তেমন প্রতিক্রিয়া দেখায় না। এমনিতেও তিনি কারো প্রতি মনের রাগ দুঃখ পুষে রাখেননি। আতিকা চৌধুরীর শ্বশুর তাকে কাছে ডেকে জানান তার সব সম্পত্তি এখন আকরামের, কিন্তু শহরের উপকণ্ঠে তিনি যেই বাড়িটা তৈরি করেছিলেন সেটা এখনও তার নামেই আছে। তিনি সেই বাড়ি আতিকা চৌধুরীকে দিতে চান, কিন্তু আতিকা চৌধুরী আপত্তি জানান। তখন তিনি আতিকা চৌধুরীর সামনে হাত জোর করে অনুরোধ করে বলেন তার জন্য না হোক অন্তত তার নাতি নাতনিদের জন্য হলেও যেন আতিকা চৌধুরীর আপত্তি না জানায়। তিনি এত বলেন এটাই মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা। এমন কথা শুনে ভাবনায় পড়ে গেলেন আতিকা চৌধুরী। তিনি আর রাজি না হয়ে থাকতে পারলেন না। তারপর নাকি শ্বশুরের দেওয়া এই বাড়িতেই এসে ওঠেন তিনি চেয়েছিলেন তার শ্বশুর শাশুড়িকেও এখানে নিয়ে আসতে, কিন্তু তার শ্বশুরের আর সেই সৌভাগ্য হয়নি, কারণ কিছুদিনের মধ্যেই তিনি মারা যান। তবে তিনি নিজের শাশুড়িকে এখানে এনেছিলেন। তার শেষ দিনগুলো এখানেই চলে যায়। অতীতের কথাগুলো শেষ করে চোখে জল লেপন করলেন আতিকা চৌধুরী। নকশি মুস্কানের মুখও ভীষণতায় ছেয়ে আছে। যদিও নিজের মায়ের থেকে খালার ব্যাপারে টুকটাক কথা শুনেছিল নকশি, কিন্তু তার খালার মুখে সবটা বিস্তারিত জেনে তার মন ভয়াক্রান্ত হলো। আর মুস্কানের জন্য তো এসব কিছুই আরও বেশি কষ্টদায়ক, কারণ সে তো আর জানতো না তার জীবনের এই মানুষটার জীবনে এত ভয়ানক একটা অতীত আছে। সে শুধু জানতো উনি ডিভোর্সি, তবে তার পেছনে এই যে এত গল্প সেটা জানা ছিল না। এখন তো মুস্কানের কাছে আতিকা চৌধুরী একজন আদর্শ হয়ে উঠলেন। যদিও আগে থেকেই তাকে সম্মান করত, তবে আজ সেই সম্মান যেন অনেকটাই বেড়ে গেল। সব কথা শেষে আতিকা চৌধুরী বললেন কাল আমার আরিফের জন্মদিন। সুহানি বেঁচে থাকলে বেশ ধুমধামের সাথে এই দিন পালন হতো, কিন্তু এবার যা পরিস্থিতি, সুহানির মৃত্যুর ধকল তো আরিফ এখনো কাটিয়ে উঠতে পারেনি। নিজের বোন বলে কথা, ওরা পিটাপিটি হওয়ায় একে অপরের প্রতি মায়াও অনেক ছিল। নকশি হঠাৎ করেই বলে ওঠে এবার না হয় আমরা এবারের মতোই আরিফ ভাইয়ার জন্মদিন ধুমধাম করে পালন করব, কি বলো ভাবি? মুস্কান জোরপূর্বক হাসার চেষ্টা করে। আতিকা চৌধুরী বা নকশি কেউ এখনো জানে না কাল তাদের জীবনে কি বিপদ ঘনিয়ে আসতে চলেছে, তাই হয়তো তারা কিছুই ভাবছে না। কিন্তু মুস্কানের কাছে তো কিছুই অজানা নয়।
আরিফের অস্থির অবস্থা তাকে যেন ব্যাকুল করে তুলেছে। সে নিজেও ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত, কিন্তু আরিফ নিজেই তাকে বারণ করেছে বাড়ির কাউকে এই ব্যাপারে জানাতে, কারণ সে চায়নি এই নিয়ে ভেবে তারা দুশ্চিন্তা করুক। তাই মুস্কানকে বলেছে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে। এসব কারণের মনে নানা উৎকণ্ঠা থাকা সত্ত্বেও মুস্কান নকশির কথা সম্মতি জানিয়ে বলে। হ্যাঁ, তা করাই যায়। আতিকা চৌধুরী বলে, ওর জন্মদিনে আমার হাতের পায়েস খেতে অনেক পছন্দ করে, আমি না হয় ওর জন্য পায়েস বানাবো। নকশি বলে ওঠে, তবে ভাইয়ার থেকে কিন্তু সব লুকিয়ে রাখতে হবে, মানে ভাইয়াকে বার্থডে সারপ্রাইজ দিয়ে চমকে দিতে হবে। আতিকা চৌধুরী সম্মতি জানিয়ে বললে, এটা ভালো হবে। সোহানিও প্রতি বছর এমনভাবেই আরেকটা সারপ্রাইজ দিত। তাহলে সেই কথাই ফাইনাল। ভাবি, সবকিছু একদম সারপ্রাইজ হবে। নকশির কথার বিপরীতে জোরপূর্বক সামান্য হাসে মুস্কান। হাসতেও কুণ্ঠাবোধ হচ্ছিল তার। যতবারই মনে পড়ছিল কালকে মাসের শেষ দিন আরিফের বিধ্বস্ত চেহারা, ততবারই তার হাসি যেন তাকে ভর্ৎসনা দিচ্ছিল। মুস্কান দু চোখ বুঝে নেয়, হালকা নিঃশ্বাস ফেলে মনে মনে বলে, জানি না কাল আদৌতে কি হতে চলেছে, তবে আমি আশা করি ভালো কিছুই যেন হয়। কিন্তু মন যে বারবার বলছে কালকের দিনটা সত্যিকারের অর্থেই আমাদের জন্য সারপ্রাইজিং হতে চলেছে। তবে কোনো ভালো কিছু নেই, খুব ভয়ানক কিছু সারপ্রাইজ অপেক্ষা করছে, যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। আরিফের জন্মদিন উপলক্ষে পুরো বাড়িতে আজ সাজো সাজো রব। নকশি, আতিকা চৌধুরী এই দুজনে তত্ত্বফুলক্ত ইচ্ছা আজ সব কার্যক্রম চলছে। আজ অনেক দিন পর এমন আনন্দ অনুষ্ঠান হওয়ায় তাদের মন বেশ খুশিতে ভরপুর। মুস্কানও তাদের সাথে অংশ নিয়েছে বটে, তবে মন থেকে খুশি হতে পারছে না। মুস্কান খেয়াল করেছে আজ সকালে আরিফ ভীষণ উদ্বিগ্নতার সাথে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরিফের এই উদ্বিগ্নতার কারণ জানে মুস্কান। আজও যে তাদের কাছে শেষ দিনটা টাকা পরিশোধ করার। আজ টাকা পরিশোধ করতে না পারলে যে তাদের জীবনে বড় ঝড় নামবে, তাই হয়তো আরিফ কোনো শেষ চেষ্টা করতে গেছে। মুস্কান যখন নিজের মনে এসব ভাবনায় ব্যস্ত ছিল, তখন হঠাৎ করে নকশি তার সামনে চলে আসে। মুস্কানকে ঠায় দাঁড়িয়ে থাকতে কোনো ভাবনার বিষয় দেখে তার চোখের সামনে চুটকি বাজায়। মুস্কান নকশির দিকে তাকাতেই সে মৃদু হেসে বলে, ওভাবে দাঁড়িয়ে কি ভাবছো তুমি? মুস্কান জোরপূর্বক সামান্য হেসে বলে, তেমন কিছু না। নকশি মুস্কানের কাছে কিছু বেলুন দিয়ে বলে, নাও, এগুলোতে ফু দাও। ভাইয়া তো যে কোনো সময় চলে আসবে, আমাদের কিন্তু তার আগেই এসব অ্যারেঞ্জমেন্টস করে রাখতে হবে। নকশি আর কিচ্ছু না বলেই চলে যায় আতিকা চৌধুরীর কাছে। আতিকা চৌধুরী পায়েস রান্না করছিলেন। নকশি রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই পায়েসের সুগন্ধ এসে হানা দেয় তার নাকে। নকশি নিজের খালামণির প্রশংসা করে বলে, বাহ খালামুনি, এই পায়েসের সুগন্ধই এত সুন্দর, না জানি খেতে আরো কত সুন্দর হবে। আমার তো ইচ্ছে করছে এক্ষুনি খেয়ে নিই। আরিফ নিজের চেনা জানা কোনো জায়গায় আজ বাকি রাখেনি। লজ্জার মাথা খেয়ে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে হাত পেতেছে, কিন্তু তার কোনো চেষ্টারই ফলস্বরূপ হয়নি। বেচারার এখন ডুকরে কাঁদতে ইচ্ছা করছে। বারবার মনে পড়ছে আজ রাত 12টা বাজলেই তার জীবনের সর্বনাশ নামতে চলেছে, কারণ ওই মেহেরাব হোসেন এমন হুমকি দিয়েছিল তাকে। সেদিন রাতে তুলে নিয়ে গিয়ে বারবার করে বলে দিয়েছে, যদি এই মাসের শেষ তারিখ রাত 12টার মধ্যে আমি টাকা না পাই, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুই সহ তোর পরিবারের সবার উপরে যে কি ভারী বিপদ নেমে আসবে, সেটা তুই ভাবতেও পারছিস না। তুই নিজের ভালো চাইলে এর আগেই আমার টাকা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবি। আরিফ মেহরাবের সেই হুমকির কথা মনে করে ঢোক গিলে। কোথায় পাবে সে এতগুলো টাকা? সর্বসাফল্য 10 লাখ টাকা জোগাড় করতে পেরেছে যে, হাজার চেষ্টা করেও বাকি টাকার ব্যবস্থা করতে পারেনি। এত চিন্তার মধ্যে আরিফ এটাও ভুলে গেছে যে আজ তার জন্মদিন। 22 থেকে 23-এ পা দিতে চলেছে সে। আরিফ এমন টালমাতাল অবস্থায় খালি পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিল। ঘড়ির কাঁটায় ঠিক তখন রাত 11টা বেজে 50 মিনিট। সারাটা দিন বিভিন্ন জোগাড় করতেই কেটে গেছে সবার। এখন সবাই অপেক্ষা করছে আরিফের আগমনের। নকশি আরিফের সারাদিন এভাবে বাইরে থাকা নিয়ে চিন্তা প্রকাশ করে মুস্কানকে শুধোলো। ভাবি, ভাইয়া
কোথায়? আজ সারাদিন কেন জানি তার দেখাই পেলাম না। মুস্কান ভেবে পেল না কি বলবে। সে কিছু বলার আগেই আতিকা চৌধুরী বলে উঠলেন, মুস্কান ভাবল, আদতেও কি আরিফ এখন পার্টি করার মুডে আছে? আরিফের মনে এখন কি ঝড় চলছে সেটা একমাত্র মুস্কানই ভালো জানে। তাই সে আড়ালে দীর্ঘশ্বাস ফেলল শুধু। এর মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেল বেজে উঠল। আতিকা চৌধুরী বলে উঠলেন, ওই যে আরিফ বোধহয় চলে এসেছে। যাও মুস্কান, দরজাটা খোলো। আর নকশি, তুই গিয়ে কেক কাটার নাইফ নিয়ে আয় যা। মুস্কানের বুক দুরু দুরু করে কাঁপতে থাকে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই যেন তার ভয় আরও বেড়ে যায়। আরিফ তো তাকে বলেছিল যে ওই মেহেরাব ঠিক 12টার সময় কিছু করতে চেয়েছে। মুস্কান ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দরজা খুলল। তবে মেহেরাব নয়, আরিফই এসেছে। আরিফকে দেখে মুস্কান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সহসা জড়িয়ে ধরল আরিফকে। আরিফ বেশ অবাক হয়ে গেল, মুস্কানকে শুধোলো। কি হয়েছে? সব কিছু ঠিক তো? অতঃপর দুজনেই ভেতরে আসে। আরিফ উপস্থিত হতেই নকশি কেক নিয়ে আসে। সবাই মিলে একসাথে বলে ওঠে। আরিফ চমকে যায়। এত চিন্তার মাঝে তার তো এই দিনের কথা মনেই ছিল না। নকশি এগিয়ে এসে আরিফের সামনে কেক রাখে। অতঃপর মুস্কানকে নিয়ে এসে আরিফের পাশে দাঁড় করিয়ে বলে, এটা বিয়ের পর তোমার প্রথম বার্থডে। কেক কেটে প্রথম টুকরোটি কিন্তু ভাবিকেই খাওয়াবে। আরিফ মৃদু হেসে কেকটা কাটতেই নেয়। এমন সময় হঠাৎ করেই একদল লোক বাড়িতে প্রবেশ করে। সাথে সাথেই মোমবাতির সব আলো নিভে যায়। আতিকা চৌধুরীর বুক কেঁপে ওঠে। সামনে তাকাতেই সবাই দেখতে পায় বন্দুক সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হাজির এক দল মানুষ। তাদের সকলকে দেখে ভয়ে কেঁপে ওঠেন আতিকা চৌধুরী। এরই মধ্যে সকলের মধ্যমণি হয়ে হাজির হয় মেহরাব হোসেন, বছর 30-এর আগ্রা যুবক, যার চোখ মুখে ভয়ানক রাগ, জেদ আর ভয়ানকতার প্রমাণ দিচ্ছে। মেহরাব হোসেন সবার সামনে গর্জন দিয়ে বলে ওঠে, এদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দে। এই বাড়িটা এখন আমার। আতিকা চৌধুরী হতবাক হয়ে যান মেহরাবের কথা শুনে। অনেক ভীত থাকলেও বুকে সাহসের সঞ্চয় করে বলে ওঠেন, এসব কি বলছেন আপনি? আমাদের বাড়ি থেকে আমাদেরই বের করে দিতে চাইছেন? মেহরাব তাচ্ছিল্যের হেসে বলে, ভুল করছেন খালাম্মা। এই বাড়িটা আর মোটেই আপনাদের নয়। আপনার ছেলে আমার থেকে টাকা ধার নিয়েছিল, আর সেই সময় ও একটি কাগজে সই করেছিল। এই যে সেই কাগজ, যেখানে লেখা সুদ সমেত সম্পূর্ণ টাকা সঠিক সময়ে শেষ করতে না পারলে আরিফ চৌধুরীর স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক হব আমি। সো ফ্রম নাও ইটস মাই প্লেস। আতিকা চৌধুরী আরিফের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, উনি এসব কি বলছেন আরিফ? আরিফ মাথা নামিয়ে নেয়। মুস্কান দৌড়ে নিজেদের রুমে যায়। ঘুমন্ত নিশিকে কোলে তুলে নিয়ে পরম মমতায় আগলে নেয়। আতিকা চৌধুরী বলে ওঠেন, এভাবে কিছু হতে পারে না। দেশে একটা আইন আছে। এভাবে হঠাৎ আপনারা এসে আমাদের বাড়ি থেকে উদ্দেশ্য করতে পারবেন না। মেহরাব বিকট হেসে বলে, এই মেহরাব কোনো আইন মানে না। এই মেহরাব যখন যা বলে তাই আইন হয়ে যায়। অতঃপর নিজের পোষা গুন্ডাদের আদেশ দেয়, এই তোরা দেখছিস কি? এদের সবাইকে আমার বাড়ি থেকে বের করে দে। আর একটু আগে যে একটা মেয়ে দৌড়ে পালালো, ওকেও টেনে এনে বের করে দে। আরিফ বাধা দেওয়ার চেষ্টা করতেই তার মাথায় বন্দুক ধরা হলো। দুজন লোক গেল মুস্কানকে আনতে। মুস্কান রুহিকে কোলে নিয়ে আল্লাহকে ডাকছিল। এমন সময় হঠাৎ দুজন লোক চলে আসে। তারা মুস্কানকে বলে, এই চল বের হ এখান থেকে। এটা আমার রুম, আমার শ্বশুরবাড়ি, আমি কোথাও যাব না। একটা লোক এগিয়ে এসে মুস্কানের চুলের মুঠি টেনে ধরে। সহসা রুহি পড়ে যায় তার কোল থেকে। বাচ্চাটা কান্না করতে শুরু করে। তবুও এই পাষাণদের মন গলে না।
মুস্কানকে চুল ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে আর একজন রুহিকে কোলে তুলে নিয়ে আসতে থাকে। মুস্কানের চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিয়ে তাকে মেঝেতে ছুঁড়ে মারে মেহরাব হোসেনের লোক। মুস্কান আঘাত পায় ভীষণ কষ্টে, মৃদু আর্তনাদ দিয়ে ওঠে। আরিফ এগিয়ে এসে মুস্কানকে টেনে তোলে। নকশি এসব দেখে ভীষণ রেগে যায়। মেহরাব হোসেনের সামনে গিয়ে বলে, আপনি মানুষ? ছি, আপনি কিভাবে একজন মেয়েকে এভাবে অসম্মানিত করতে পারলেন? নারী জাতি হলো মায়ের জাতি, তাদেরকে সম্মান দিতে হয়। আর আপনি... মেহরাব তাচ্ছিল্য করে বলল, মেয়েদের জন্মই হয় পুরুষদের পায়ের তলায় পিষে মরার জন্য, এছাড়া তাদের আর কোনো মূল্য নেই। মেহরাবের মুখে মেয়েদের সম্পর্কে এত বাজে কথা শুনে কোনোভাবে সহ্য করতে পারল না নকশি। তার চোখ মুখে অগ্নিগিরির লাল আভা ছেয়ে গেল। হাত নিষ্পিস করতে লাগলো এর যোগ্য জবাব দিতে আর মস্তিষ্ক মনের কথাটা শুনেও নিল। নকশি দ্রুত বেগে থাপ্পড় বসিয়ে দিল মেহরাব হোসেনের গালে। অতঃপর দাঁতে দাঁত পিষে বলল, যে মেয়েদের নিজের পায়ের তলার জিনিস ভাবেন, তার হাতে খেয়ে দেখুন কেমন লাগে। মেহরাব রাগে তাকালো নকশির দিকে। তার মুখের ভঙ্গিমায় প্রমাণ করে দিয়েছে তার মনে এখন কি পরিমাণ রাগ জমা হয়েছে। মেহরাবের লোকেরাও হতবাক। তাদের বসকে যে এভাবে অপমানিত হতে হবে তাও একটা মেয়ের কাছে, সেটা তারা ভাবেনি। বন্দুক নিয়ে এগিয়ে আসতে চাইলে মেহরাব তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নকশির দিকে হাত বাড়াতেই সে নিজের গাল টেনে ধরে, কিন্তু মেহরাব নকশিকে অবাক করে দিয়ে তার হাত দুটো আলতো করে স্পর্শ করে। নকশি কিছুই বুঝে উঠতে পারে না। মেহরাব নকশির হাত দুটো হঠাৎ করে শক্ত করে মুচড়ে ধরে। নকশি ব্যথায় আর্তনাদ করে সে বলে, তোর এত বড় সাহস, একটা সামান্য মেয়ে হয়ে মেহরাব হোসেনের গায়ে হাত তুলিস, যার ভয়ে গোটা শহরের লোকেরা তদস্থ, তার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছিস তুই। এখন দেখ আমি কি করি। তোর এই হাত কেটে কুকুর শেয়ালদের না খাওয়ালে আমার শান্তি নেই। নকশি অনেক ভয় পেয়ে গেলেও সেটা প্রকাশ করে না, বরঞ্চ সাহস দেখিয়ে বলে, আপনার মতো মানুষদের থেকে এর থেকে বেশি আর কি আশা করা যায়? আপনি তো মেয়েদের মানুষই মনে করেন না। আপনার কাছে নাকি মেয়েরা দুর্বল, তাহলে সেই দুর্বল নারীদের ওপর অত্যাচার করে কি আপনি নিজেকে সুপুরুষ ভাবছেন? না মিস্টার, আসলে আপনি একজন কাপুরুষ। মেহরাবের মাথায় ভীষণ গরম হয়ে গেল। সে নিজের পকেট থেকে রিভলভার বের করে তাক করলো নকশির মাথায়। এতক্ষণ সাহস দেখালেও এবার যেন নকশির সব সাহস মিটিয়ে গেল। ভীত বিড়ালের মতো জড়সড় হয়ে গেল সে। আতিকা চৌধুরী আঁতকে উঠলেন এই দৃশ্য দেখে। এগিয়ে এসে মেহরাবের উদ্দেশ্যে হাত জোর করে বললেন, ও ছোট মানুষ, ওর ভুল হয়ে গেছে, প্লিজ ওকে ক্ষমা করে দিন। আপনারা যা বলবেন আমরা তাই করব। এই বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু আপনি ওর কোনো ক্ষতি করবেন না, প্লিজ। নকশি ভীতস্ত অবস্থাতেই বুকে সাহস সঞ্চয় করে বলল, তুমি একদম এই শয়তানটার সামনে হাত জোর করবে না খালামণি। এরকম কিডসদের ভয় পেতে নেই। দেশে আইন আছে, পুলিশ স্টেশন আছে, আমরা আইনি সাহায্য নেব। নকশির কথায় বিকট হাসতে লাগলো মেহরাব। হাসতে হাসতেই বলল, পুলিশ করবে তোমাদের সাহায্য? হাস্যকর। আইনত এখন এই বাড়ি আমার নামে, আর তোমরা এখানে জবরদখল করে বসে আছো। সো বেশি সাহস দেখিও না। নকশির ঘেন্না তীব্র থেকে তীব্রতর রূপ নেয় মেহরাবের প্রতি। আচমকায় থুতু ছিটিয়ে দেয় মেহরাবের মুখে। মেহরাব আবার অপমানিত হয় সবার সামনে। নকশির অন্তর একটু ঠান্ডা হয়। সে বলে, দেখ কেমন লাগে। মেহরাব এবার ভীষণ রাগান্বিত হয়ে যায়। তার রাগের বহিঃপ্রকাশও ঘটে। রিভলভার দিয়ে ওপরের দিকে প্রথমে একটা ফায়ার বুলেট ছড়ে দেয় সে, যাতে কেঁপে ওঠে সবাই। অতঃপর দ্বিতীয় গুলি চালায় ঠিক নকশির ডান হাত লক্ষ্য করে। নকশির হাত ভেদ করে গুলি বেরিয়ে আসে। নকশি আর্তনাদ করে হাত ধরে বসে পড়ে। আতিকা চৌধুরী, মুস্কান ও আরিফ এসে তাকে আগলে ধরে। আতিকা চৌধুরী কান্নায় ভেঙে পড়েন। নকশিকে উদ্দেশ্য করে বলে,